দর্শক, বিশ্বকাপ নিয়ে ইনকিলাব মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ইনকিলাব বিশ্বকাপ আড্ডায় আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি শফিকুল ইসলাম শামীম। বরাবরের মতো এই আয়োজনে আমাদের সাথে আলোচক হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার কাসার হামিদ। আমরা চলে যাই আমাদের মূল অনুষ্ঠানে। আমাদের অতিথির সাথে আমরা আলোচনার মাধ্যমে আমাদের বিশ্বকাপ নিয়ে যে গত রাতের ম্যাচ এবং আগামীকাল যে দুটো ম্যাচ আছে রাতে এবং সকালে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনায় থাকবো আমরা। কাসার ভাই, কেমন আছেন? জি, ভালো, আলহামদুলিল্লাহ। অলরেডি তো শুরু হয়ে গেছে এতদিনের উন্মোদনা, কালকে মাঠে গড়িয়েছে জি। বিশ্বকাপ ফুটবল উদ্বোধনের মধ্যে দিয়ে। 3 দেশ হোস্ট, মেক্সিকোতেই শুরু হয়েছে কালকে, মেক্সিকো দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। সুন্দর তার আগে একটা অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, কেমন দেখেছেন? না, ডেফিনেটলি আমি বলবো যে এটা একটি অত্যন্ত ভালো এবং সুন্দর আকর্ষণীয় একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এই অলিম্পিকের মতো যে প্রত্যেকটা দেশকে যে পরিচিত দলের করা, দল যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবং কিছু নতুন দল, অনেকে এইসব দেশের নামও শুনে নেই, তো এদের সাথে পরিচিত হয়েছে মানে সারা বিশ্ব। তো ফুটবল যেহেতু সারা বিশ্বে জনপ্রিয় খেলা, তো এই দেশগুলি তাদের এই ফুটবলের মাধ্যমে কিন্তু নিজেদেরকে পরিচয় করে দিল সারা বিশ্বে যে আমরাও একটা দেশ আছি। তো সেই অপেক্ষায় রয়েছি আমিও, যে কবে বাংলাদেশ এরকম পতাকা থাকবে বাংলাদেশের, এবং বাংলাদেশের নাম সারা বিশ্বে উঠবে, সেই অপেক্ষায় আমিও আছি আর কি। উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু আরো ধরেন মেক্সিকোর অনেক ঐতিহাসিক ঐতিহ্যের অনেক বিষয়গুলো প্রদর্শিত হয়েছে। তারপরে সেটাই বলেছি একবারে, যে ব্যতিক্রমধর্মী খুব সুন্দরভাবে তারা প্রদর্শন করেছে। তো এটা বেশ আকর্ষণীয় ছিল আর কি। এবং আকর্ষণীয় ছিল, এবং 3টা দেশে উদ্বোধন অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এবারই সেটাই হবে। মেক্সিকো কালকে করেছে, কানাডা আর যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে করবে আর কি সেটা। তারা যাই হোক, আমরা উদ্বোধনী তো দেখলাম ভালো। উদ্বোধনী পরে উদ্বোধনী দিনেই মেক্সিকোতে স্বাগতিকরা প্রথম ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার সাথে। আপনি জানেন ম্যাচটাতে মেক্সিকো 2-0 গোলে জয়লাভ করেছে। এই ম্যাচটা নিয়ে আসলে কেমন প্রথমে বলবো যে আমি এর আগের দিনও প্রেডিক্ট করেছিলাম যে মেক্সিকো ইজ এ ভেরি গুড সাইড, মানে সাউথ আফ্রিকার চান্সটা খুব কম। হ্যাঁ, মেক্সিকো যদি মানে সুযোগ না দেয়, যদি সিরিয়াস যদি না থাকে, হয়তো তখন একটু জড়াও হইতো সাউথ আফ্রিকা। কিন্তু সাউথ আফ্রিকার প্রথম থেকে দেখা গেছে একটু শেকি ভাব, এবং যে কারণে প্রথম 9 মিনিটেই দেখেন গোলকিপারের একটা মিস্টেকে তারা গোল পেয়ে যায়। তো খেলাটি আসলে আমি বলবো যে মানে মোর দেন 60%ই কন্ট্রোলেই ছিল মেক্সিকোর, এবং যোগ্যতা দল হিসাবেই মেক্সিকো জয়ী হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেক্সিকো তো র্যাঙ্কিংও 15 র্যাঙ্কিংও তো হাই, আর ওরা তো অনেক দূরে হইলেও অনেক সময় র্যাঙ্কিংও করে না। অনেক সময় দেখা যায় যে অনেক কম র্যাঙ্কিংয়ের টিম ভালো বড় র্যাঙ্কিংয়ের দলকেও হারিয়ে ফেলে। অর্থাৎ এই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো অঘটন। তো অঘটন দিয়ে শুরু হয় না বিশ্বকাপ, অঘটন দিয়ে শুরু হয় না বিশ্বকাপেই, কিন্তু তাই হ্যাঁ, প্রায় বিশ্বকাপে একটা অঘটন হয়। তো আমরা সেই অঘটনের অপেক্ষায় রয়েছি। আগামীতে অঘটন না হইলে তো জমে না আর কি। মানে জিনিসটা হইলো যে নর্মালি যেই টিমটা ভালো, যেন আমরা যখন মডার্ন আহ্বানই খেলতাম, হ্যাঁ আমরা জিতবো সবাই জানে, কিন্তু যখনই হঠাৎ করে আরামবাগ বা যে কোনো একটা ছোটখাটো দল বাড়ি, হ্যাঁ মহারডান পয়েন্ট খাইতো বা আবাহনী পয়েন্ট খাইতো, তখন জমে যেত লিগ। আরে কিরে বাড়ি আইলো, বা এরকম একটা স্লোগান উঠে যেত। তো এরকম আমরাও আশা করতেছি একটা অঘটন না হইলে জমে না। একটা ভালো টিম হোঁচট খাক, তারপরে আবার তারা ভালো খেলুক, বা এরকম। এটাই ফুটবল। হ্যাঁ, কালকের ম্যাচটাতে আপনি দক্ষিণ আফ্রিকার কোন জায়গাগুলো আপনি দুর্বল পয়েন্ট হিসাবে চিহ্নিত করবেন, যে কোন জায়গাটা আসলে ওদের মূল সমস্যাটা? প্রথম হইলো তারা প্রথমে একটু ডিফেন্সিভ, মানে দেখা গেছে যে গোল খাবো না এরকম একটা প্রোগ্রাম। মানে প্রথমে যদি তারা ফুটবল খেলতো, তাদের টেন্ডেন্সি আমার মনে হয় প্রথম থেকে ছিল ওকে আটকায় দাও। হ্যাঁ, কিন্তু আমরা মানে আটকে গোল খাবো না এদের টেন্ডেন্সি। যখন গোল খেয়ে গেছে, খেয়ে যাওয়ার পরে তাদের একটু পলিসিটা চেঞ্জ করা উচিত ছিল। ঠিক আছে, আমরা একটু ট্রাই করি, কারণ অলরেডি একটা গোল হজম হয়েছে। কিন্তু আসলে মেক্সিকো তো অভিজ্ঞ দল এবং খুব ভালো দল, এর মধ্যে আবার স্বাগতিক দেশে। তো ওইখানে পেরে ওঠা খুব মানে তাদের জন্য মুশকিল ছিল। তারপর আমি বলবো যে মানে যেই রেড কার্ডগুলি, যারা ডিফেন্ডাররা যেভাবে রেড কার্ডগুলি নিয়েছে, আসলে একটা ওয়ার্ল্ড কাপ হিসাবে, ডিফেন্ডার হিসাবে ওয়ার্ল্ড কাপে তো খেলে টপ প্লেয়াররাই। তো তারা এইটা বিবেচনা করা উচিত যে আমার একটা হলুদ কার্ড, একটা রেড কার্ড। কারণ আমার লাইফে আমি খেলেছি, আমার কিন্তু কোনো হলুদ কার্ড রেড কার্ড নাই। কারণ আমি অনেক হিসাব করে খেলতাম যে আমার বলটাকে উইন করতে হবে। হ্যাঁ, বলে ট্যাকেল, আমি যদি ফাউল করি
আমি তো পরের ম্যাচ খেলতে পারতেছি না। দুইটা ইয়েলো কার্ড হইলে সমস্যা, রেড কার্ড খালি তো আবার সাসপেন্ড হয়ে যায় আবার, মনে হয় কত এবার নতুন রুলস হয়েছে, কয় ম্যাচ খেলতে পারবে না জানি না। তো এই যে তাদের এইদিকে সতর্ক থাকা হচ্ছিল, এবং মেক্সিকোর যে প্লেয়ারটা সেও রেড কার্ড খেয়েছে লাস্ট মিনিট, ওর কোনো দরকারই ছিল না, ওইটা তো ইঞ্জুরির কোনো দরকারই ছিল না, লিড আছে না হলেও মানে তাকে ওইভাবে ট্যাকল করাটা ঠিক হয় না। তার সাথে যদি রান করে চলে যেত তাহলে আমার মনে হয় যে এটা গোল না হইতে পারতো, কিন্তু এইভাবে যে লাস্ট মোমেন্টে ট্যাকল করে যে রেড কার্ডটা খাইলো, এটার জন্য তারও ক্ষতিকর, দলেরও ক্ষতিকর। আচ্ছা কাসের ভাই, 9 মিনিটে প্রথম গোল হজম করলো সাউথ আফ্রিকা, এরপর কিন্তু প্রথমার্ধে মোটামুটি নিজেদেরকে খুব সেভই রেখেছিল, হ্যাঁ, কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সাথে সাথে ওদের যে রেড কার্ডটা, এইটাই মনে হয় ওদেরকে আরো একটু পিছিয়ে দিয়েছে। না, এটা তো আমি প্রথমেই বলছি যে রেড কার্ড এমন একটা জিনিস একটা দলের জন্য অনেক ক্ষতিকর। মানে একটা দল যেরকম 11 জন খেলে, ধরেন রেড কার্ড হলে 10 জন হয়ে যায়, অটোমেটিক এটা প্রেশার পড়ে যায়, তখন টিমের ছন্দপতন ঘটে। তো এই জন্য এদিক দিয়ে অনেক খেয়াল রাখতে হবে, যে যখন আমাদের মনে আছে যখন কোচ নাসির হেজাজি সবসময় একটা জিনিস বলতো, কোনো সময় চেষ্টা করবা রেড এবং ইয়েলো কার্ড খাবা না, কারণ ওরা তো বেস্ট 11 নামায়, এর মধ্যে যদি ইয়েলো কার্ড খায়, কেউ রেড কার্ড খায়, দেখা গেছে যে দলের জন্য এটা অনেক ক্ষতি। তো তারা তো প্রথমেই ফার্স্ট হাফে তো অলরেডি তারা 1-0 ডাউন, এরপরে তারা সেকেন্ড হাফে সতর্ক থাকা উচিত, সেখানে আবার রেড কার্ড খেয়ে শুরুতেই তো, এবং ওই রেড কার্ডটা খাওয়ার পরে কিন্তু 67 মিনিটে দ্বিতীয় গোল হজম, হ্যাঁ 67 মিনিটে দ্বিতীয় গোল, না তাদের আর রেড কার্ড খাওয়ার পর আর কোনো সুযোগ নাই, এটা তো এরকম। ওদের যে 67 মিনিটে যে গোল করেছে যে রাউল জিমেনেজ, হেডটা কিন্তু খুব চমৎকার হেড, এটা দেখার মতো একটা হেড ছিল। এবং এই কিন্তু ওই যে কালকে আপনি আলোচনা করছিলেন যে প্লেয়ারটা ওদের এসি মিলানে খেলে, হ্যাঁ এসি মিলানের যে দুজন খেলোয়াড় খেলে ওরা আসলে, যার কারণে ওর আচ্ছা বিদেশ ওদের যখন ওই 84 মিনিটে দ্বিতীয় রেড কার্ডটা সাউথ আফ্রিকা হলো, এটা এই সময় এই সময় আসলে আমি তো বলবো তারা যেভাবে অলরেডি একজন কম হয়ে গেছে, তার অনেক সতর্ক থাকা উচিত ছিল। তারা উচিত ছিল যে মানে এক গোল যখন খেলাম, এই গোলটা তারা ধরে রাখা উচিত ছিল, যে ঠিক আছে ভাই আর গোল খাবো না, কিন্তু কাউন্টারে যদি সুযোগ হয়, দেখা গেছে একটা কাউন্টার অ্যাটাকে কিন্তু এক গোল শোধ হতে পারতো, খেলার মোড় ঘুরে যেতে পারতো, কিন্তু তারা আবারও সেই মানে ফাউলের টেন্ডেন্সি, একই ভুল, সেটা তো রেড কার্ড মানে এটা তো খুব বিশাল ব্যাপার। একটা এমনি 1 ডাউন আবার 2 ডাউন হয়ে গেছে, তাহলে তো আর কোনো সুযোগই নাই। আর গ্রুপে প্রথম যেহেতু গ্রুপে প্রথম এই গ্রুপে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আরো 2টা দল, দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র, প্রথম ম্যাচ জিতলে আসলে যে কোনো টিমের জন্য এটা একটা, না আমি সত্যি আনন্দিত। আমি গতকাল আমি বলেছি যে আমি আশা করেছিলাম এবং এগিয়েও রেখেছিলাম মেক্সিকোকে, আমি সেকেন্ড খেলার কথা, দক্ষিণ কোরিয়াকে আমি কিন্তু এগিয়ে রেখেছিলাম জয়ের ক্ষেত্রে, এবং সেটাই ঘটেছে। এবং এটা এশিয়ার জন্য ভালো যে এশিয়ান দল একটা জয়ী হয়েছে। তো এখন মানে সুযোগটা আসলে মেক্সিকোর এবং কোরিয়ারই বেশি হয়ে গেল, অলরেডি কনফার্ম। তাও এখন তো আরো খেলার দুইটা ম্যাচে তো তাদের আরো 1 পয়েন্ট 2 পয়েন্ট তো সংগ্রহ করতে হবে, তাদের নিজেদের মধ্যে মুখোমুখি আছে কোরিয়া মেক্সিকো, তাদের মধ্যে মেক্সিকো আছে, ওটা খুব মানে আমি বলবো যে কোরিয়া এবং চেক প্রজাতন্ত্রের ম্যাচটা যাই, এই ম্যাচটাতে কিন্তু কোরিয়া প্রথমে গোল হজম করেছে, এটা তো আপনি জানেন, দেখেছেন খেলা, প্রথম কিন্তু কোরিয়া গোল হয়েছে, এরপরে ওই গোলের পরে কিন্তু তারা কামব্যাক করছে। না প্রথমে যে গোল হজম করেছে ঠিকই, কিন্তু কথা হলো যে গোল হতেই পারে একটা, 59 মিনিট গোল হতেই পারে 59 মিনিটে, কিন্তু কোরিয়ার আমি বলবো যে তারা কিন্তু মানে ছেড়ে দেয় না, মানে তারা যে হঠাৎ করে ম্যাচটা ছেড়ে দিল, এই ম্যাচটা কিন্তু খুব ফাস্ট ম্যাচ হইছে, আপনি দেখছেন না খুবই ফাস্ট ম্যাচ, মানে আপ এন্ড ডাউন যে খেলাটি, আক্রমণ পাল্টানোর মানে একটু উপভোগ্য ম্যাচ ছিল এবং দেখার মতো ম্যাচ ছিল। এবং আমি অভিনন্দন কোরিয়াকে যে তারা শেষ পর্যন্ত ফাইট করে খেলেছে এবং বিজয়ে যে ছিনিয়ে নিয়ে আসছে, তারপরে তারা 2টা গোল পিছিয়ে পড়ে যে 2 গোল আবার দেওয়া, এটা কিন্তু আসলে তাদেরকে অভিনন্দন জানাইতে হয়। প্রত্যেকটা খেলোয়াড় খুব মানে জান দিয়ে খেলেছে তারা। কিন্তু কোরিয়া যখন 2টা গোল 67 মিনিটে একটা গোল শোধ করছে আর 80 মিনিটে একটা গোল শোধ করছে, এর পরের 10 মিনিট, ওই গোলটা খাওয়ার পরের 10 মিনিট কিন্তু চেক প্রজাতন্ত্র অসাধারণ ফুটবল খেলছে, আপনি তো দেখেছেন, এবং কয়েকটা গোল তাদের একেবারে সুযোগ মানে ব্যাড লাক। আমি বলবো যে আসলে এখানে চেক পর্যন্ত যদি আমি কিন্তু যে কোনো মুহূর্তে মনে করেছিলাম যে গোল খেয়ে যাবে এরকম একটা ইয়ে ছিল,
কিন্তু যাই হোক কোরিয়া এটা সার্ভাইভ করেছে, তাদের লাকও ভালো যে এরকম তারা গোল হজম করে। ম্যাচটা ভালো হয়েছে, ম্যাচটা খুব দেখার মতো ম্যাচ ছিল, সুন্দর। কালকের ম্যাচ, ওই ম্যাচটাই ভালো হয়েছে, ম্যাচটা সুন্দর দেখার মতো ম্যাচ হয়েছে। যাই হোক, কোরিয়া যেহেতু আমাদের এশিয়ার শক্তি, এটা বরাবরই তারা ভালো খেলে আসে। কোরিয়া এবং জাপান, পরীক্ষিত অনেক দীর্ঘদিন থেকে আমাদের এশিয়ার প্রতিনিধিত্ব যারা করতেছে তার মধ্যে কোরিয়া এবং জাপান সবসময় ভালো করে আসছে। আচ্ছা, এবং এবার যদি আমরা একটু যাই আমাদের, আজকে আপনি জানেন যে একটা ম্যাচ রাতে 1টার সময়, আর একটা ম্যাচ আছে সকালে। রাতে যে ম্যাচ সেটা হলো আর এক আয়োজক কানাডার সাথে বসনিয়ার ম্যাচ রাত 1টায়। হ্যাঁ, কানাডার সাথে বসনিয়ার ম্যাচ। এখন কানাডা কালকে উদ্বোধনী খেলায় কানাডার হচ্ছে 30 আর প্রায় 64, অর্থাৎ রেটিংয়ের দিক দিয়ে কিন্তু কানাডা অনেক হাই, এবং মরালিও আমি বলবো যে কানাডা এখন খুব চাঙ্গা রয়েছে, কারণ বাছাই পর্বে এর আগের খেলাগুলিতে কিন্তু কানাডা অনেক ভালো পারফরমেন্স শো করেছে। তো তাদেরও কিন্তু মনে করেন টার্গেট আছে যে অন্তত সেমিফাইনাল যাওয়ার, কিন্তু তারা একটা সেই মোটিভ নিয়ে নিয়েছে সেকেন্ড রাউন্ডে যাওয়ার এবং ভালো একটা ফলাফল করার আশায় তারা কিন্তু এখন যেহেতু স্বাগতিক। এবং ইতিমধ্যে এর আগে কানাডা 86 এবং 2022-এর বিশ্বকাপও কিন্তু খেলেছে। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় হলো কানাডা কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে জয় নাই। আপনি কি মনে করেন আজকে এই ম্যাচ দিয়ে তারা সেই জয়টা পাবে? না, হ্যাঁ, আশা করি আজকের ম্যাচে কানাডাকে আমি জয়ের ক্ষেত্রে আমি এগিয়ে রাখবো, স্বাগতিক হিসাবে হোক আর টিম হিসাবে হোক, আমি কানাডাকে জয়ের। কিন্তু বসনিয়া হার্জেগোভিনার বিষয়টাও একটু বলতে হয়, কারণ হচ্ছে বাছাই পর্বে কিন্তু তারা বড় বড় শক্তিশালী দলকে বিদায় করে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হলো ইতালির বিদায় কিন্তু বসনিয়া হার্জেগোভিনাই করে দিয়েছে। হ্যাঁ, না, এটা সত্যি কথা যে বসনিয়ার আগের ম্যাচগুলি যদি পরিসংখ্যানে দেখা যায়, তারা কিন্তু ইটালির মতো একটা দলকে যেভাবে ধরাশায়ী করে তারা যে বাছাই পর্বে তারা যে টপকে যা চলে এসেছে, কিন্তু তারা কিন্তু ছেড়ে দেওয়ার মতো, মানে তারা মনে করেন যে কানাডা সেভাবে এই খেলাটা কিন্তু খুব টাফ হবে, আমি বলবো যে উপযোগ্য হবে। দুই দলেরই আসলে ওয়ার্ল্ড কাপে খেলার অত অভিজ্ঞতা কম। কানাডা 2বার খেলছে, এর আগে 86-22, আর বসনিয়া তো 2014 সালে খেলছে, 14 সালে হ্যাঁ প্রথমবার খেলছিল। তো ফিজিক্যালি কিন্তু দুই টিমই কিন্তু খুব মানে ফিজিক্যালি ফিট, সব টল প্লেয়ার এবং ইয়েটা। তবে বসনিয়ার একটা জিনিস দেখলাম, যেটা বাসে পড়বে আমরা ম্যাচগুলো দেখলাম, যে ওরা হলো শৃঙ্খলাবদ্ধ একটা দল। হ্যাঁ, ডেফিনেটলি খুব এই টাইপের একটা। আর কানাডার আক্রমণভাগ এবং রক্ষণভাগটা কিন্তু খুবই সমৃদ্ধ। হ্যাঁ, কানাডার মনে হয় আরো কয়েকজন ভালো প্লেয়ার রয়েছে, যেমন জোনাথন অধিনায়ক আলফান্সো ডেভিস কিন্তু খুব পরীক্ষিত প্লেয়ার এবং অনেকগুলো ম্যাচ খেলার অভিজ্ঞতা তার আছে। মিডফিল্ডে স্টিফেন আছে, হ্যাঁ স্টিফেন আছে, আরো কয়েকজন খেলোয়াড় আছে। তাহলে এই ম্যাচটার বিষয়ে আপনি অবভিয়াসলি আমি কানাডাকে এগিয়ে রাখবো, জয়ের ক্ষেত্রে কানাডাকে এগিয়ে রাখবো। তবে খেলাটি ড্র হইতে পারে, মানে তারা যদি সিরিয়াস লিগ খেলে, বসনিয়া যদি সেরকম মনে না করে যে আমরা, তারা যদি এরকম মরালি থাকে যে আমরা খেলতেছি নিজে, মানে তারা কানাডার মাঠে খেলতেছে, তো কথা হইলো যে তারা স্বাগতিক হিসেবে খেলতেছে, কিন্তু তারা যদি মরালি থাকে যে আমরা না নিজেদের মাঠে খেলতেছি, এটা স্বাগতিক বলে কোনো কথা নেই, সেরকম ভাবে যদি খেলে তাহলে এটা ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা আছে, থাকে। চাইবে তো তাই, কেন প্রথম আর আরেকটা জিনিস আমরা সবসময় লক্ষ্য করি যে স্বাগতিকদের কিন্তু একটা বাড়তি চাপ থাকে, কারণ হচ্ছে যে তার নিজের মাঠ, দর্শকদের একটা প্রত্যাশা, সেই বাড়তি চাপ থাকলে, মানে আমি আমাদের কথা বলছি, যখন আমরা খেলতাম এখানে ইরানের এগেনস্টে খেলছি, তারপরে এশিয়ার অনেক ভালো ভালো টিমের এগেনস্টে খেলছি, তখন স্বাগতিক হিসেবে কিন্তু মরালি খুব থাকে, স্পিড থাকে আলাদা, দর্শকের চিৎকার এবং এরকম সেগুলি থাকে নিজেদের মাঠ। কিন্তু এখন আসলে মাঠ বলতে ওয়ার্ল্ড কাপে যেসব মাঠে খেলা হবে, তারা প্রত্যেকটা টিম কিন্তু সেরকম মাঠে তৈরি করে সেরকম মাঠে প্র্যাকটিস করে। মাঠের ক্ষেত্রে আমি বলবো যে কোনো নাই, তারা কোনো চেঞ্জ হবে না আর কি। তো ভালো খেলাই আশা করবো, এই খেলাটায় জমজমাট খেলা হবে বলে আশা করি। আচ্ছা, এরপরে আমরা ডি গ্রুপের ম্যাচ আছে। ডি গ্রুপে আছে আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্র। এটা আজকে কানাডা বসনিয়া তো হলো 1টার সময়, রাত 1টা। তারপরে পরের ওটা হলো সকালে হইলো, সকাল 8টায় হইলো যুক্তরাষ্ট্র আর এটাই। হ্যাঁ, যুক্তরাষ্ট্র, ঠিক আছে, যুক্তরাষ্ট্র আর প্যারাগুয়ে। এই ম্যাচটার বিষয়ে আপনার? যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে আমি বলবো যে এটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ প্যারাগুয়ে কিন্তু খুব ভালো টিম, মানে আপনার ছেড়ে দেওয়ার মতো অবস্থা নয়, আর যুক্তরাষ্ট্র তো এগিয়ে আসছে। হ্যাঁ, র্যাঙ্কিং কিন্তু যুক্তরাষ্ট্র আগানো।
হ্যাঁ, র্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্র আগানো, বাট আমি বলবো যে র্যাঙ্কিংয়ে আগানো থাকলেও প্যারাগুয়ে কিন্তু ল্যাটিনের খুব পরীক্ষিত একটি পরাশক্তি বলা যায় এবং জায়ান্ট কিলার দল কিন্তু, কারণ হ্যাঁ 2010 বিশ্বকাপে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে গেছে। তো এবং এবার বাছাই পর্বে কিন্তু আপনার প্যারাগুয়ে আর্জেন্টিনা ব্রাজিলের মতো দলের কাছ থেকে পয়েন্ট নিয়ে নিয়ে আমি সেই কথাই বলছিলাম যে প্যারাগুয়ে কিন্তু ফেলে দাঁড়ালো, ওরাও জায়ান্ট কিলার দল। কাজে এই খেলাটি খুবই মানে বলা মুশকিল। অর্থাৎ আজকের যেই দুটি খেলা আছে, এই দুটি খেলা প্রেডিকশন করা খুব মুশকিল, তো একদম সেখানে লড়াই। তবে আমার মনে হয় দুই খেলার মধ্যে সবচেয়ে ভালো ম্যাচ হবে যুক্তরাষ্ট্র আর প্যারাগুয়ে। হ্যাঁ ডেফিনেটলি, কেন এরা কিন্তু সমশক্তির দল। হ্যাঁ এটাই আমার মনে হয়, তাই না? হ্যাঁ সমশক্তির দল, এবং কানাডিয়া বসনিয়া এটাও ভালো, মানে দুটি ম্যাচে কিন্তু খুব ভালো খেলা হবে। আচ্ছা, যুক্তরাষ্ট্র ধরেন এর আগে 1994 সালে কিন্তু যুক্তরাষ্ট্র স্বাগতিক ছিল, ম্যাচ আয়োজন করেছিল দীর্ঘদিন পর আবার নিজেদের মাঠে খেলা। তো এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আসলে মূল জায়গাগুলো সবচেয়ে বড় শক্তি কোনটা? আমরা জানি যে ওর আক্রমণ ভাগটা কিন্তু আসলে খুব, যুক্তরাষ্ট্র এখন বর্তমানে তারা আসলে আক্রমণ ভাগ এবং ডিফেন্স লাইনও খুব ভালো, মিডফিল্ডে একটু ঘাটতি আছে। তবে আমি বলবো যে ওভারঅল যুক্তরাষ্ট্র একটা ভালো টিম, এবং যুক্তরাষ্ট্র আগের থেকেও অনেক ভালো ট্রেনিং করেছে। এবং ওদের যে ক্যাপ্টেন ক্রিস্টিয়ান পুলিসিস, তো কিন্তু ইংলিশ লিগে চেলসিতে খেলছে, তার অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, খুব ভালো, এবং ফ্লোরিন বালাগন এরা খুব পরীক্ষিত, অনেক দিন ধরেই খেলছে, যুক্তরাষ্ট্রকে অনেক জয়ে ও তারা এনে দিয়েছে আর কি। সেই ক্ষেত্রে প্যারাগুয়ের বিষয়ে একটু বলতেই হয়। প্যারাগুয়ে মধ্য মাঠে দিয়েগো গোমেজ, হ্যাঁ প্যারাগুয়ে মাঠে দিয়েগো গোমেজ আছে প্যারাগুয়ের, এবং তাদের কিন্তু গোলকিপারও ভালো। হ্যাঁ গোলকিপারটা ভালো, দীর্ঘদিন ধরে খেলছে। তো সেই দিক থেকে বলবো, হ্যাঁ ফার্নান্দেজ, সেদিক দিয়ে আমি বলবো যে দুটো টিমের মধ্যে কে জিতবে এটা বলা মুশকিল। তবে সেক্ষেত্রে আমি তো স্বাগতিকদের একটু এগিয়ে রাখতেছি জয়ের ক্ষেত্রে। আপনি সবসময় স্বাগতিকদের আর টিম হিসেবেও তো যুক্তরাষ্ট্র আসলে তো ভালো টিম হিসেবে ভালো টিম, এবং ওভারঅল সবকিছু নিয়ে আমি মানে স্বাগতিকদের একটু এগিয়ে রাখবো। তবে এটা মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবারের বিশ্বকাপ যেহেতু প্রথম দুইটা ম্যাচ আপনি দেখে ফেলেছেন, দেখছি আমরাও, এবারের বিশ্বকাপে আসলে দলগুলোর যে খেলার প্রবণতা, দলগুলোর মধ্যে কিন্তু আরও বেশি স্পিড এবং টেকনিক অ্যাপ্লাই করা, দিনে দিনে কিন্তু ফুটবলে এই জিনিসগুলো আরও বেশি করে, আগের মতো যেরকম একটা গোল দিয়ে একটু রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতো বা একটু আগায় থাকলে একটু নিজেদেরকে সেভ করে তারপর, কিন্তু এখন কিন্তু ফুটবলে সেই জিনিসটা আসলে এখন ওভারঅল টোটাল ফুটবল হয়েছে, এখন তো ফুটবলের চেঞ্জ আসছে। তারপরে এগিয়ে থাকলেও তাদের আবার গোল করার একটা প্রবণতা থাকে, এগিয়ে থাকলেও যে আমি ডিফেন্সিভ খেলবো, তাহলে এই প্রবণতা নাই। আগে আমাদের মধ্যে ছিল কেন, ওই একটা গোল করে যে আমি টাইম ওয়েস্ট করবো, এই ধরনের প্রবণতা আছে। কিন্তু এখানে কিন্তু টাইম ওয়েস্টিংয়ের সুযোগ নাই, মানে টাইম ওয়েস্ট করলে অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হবে। টাইম ওয়েস্ট করার, ওই বল দূরে ফেলে দেওয়ার এটা সুযোগ নাই, বলগুলো তো সাথেই থাকে। আগে আমাদের সময় তো এরকম বল দূরে আমরা কিক করে গ্যালারিতে মারতাম, 1 মিনিট 2 মিনিট নষ্ট হইতো, কিন্তু এখানে সুযোগ নেই। এবার তো নতুন কিছু নিয়মও সংযোজন হয়েছে। হ্যাঁ, নতুন আপনি থ্রো ইন হলে তাড়াতাড়ি এই 5 সেকেন্ডের মধ্যে করতে হবে, ইভেন প্লেয়ার চেঞ্জও মনে হয়, হ্যাঁ এরকম পানিশমেন্ট আছে। হ্যাঁ ওই যে আস্তে আস্তে গেলাম ল্যাংড়ায়, ওই সিস্টেম নাই এখন। আর ওই যে আরেকটা জিনিস যেটা করে প্লেয়াররা, মানে খেলার মধ্যে এটা বিশেষ করে উইনিং টিম করে, যে আমি জিততেছি, সময় কিল করার জন্য বান করে পড়ে থাকা, এই জিনিসটা কিন্তু এবার এই দুই খেলায় দেখা যায় না। এইগুলো সেটা বললাম, সেটা সুযোগ নেই, এটার এখন সুযোগ নাই। এখন দিনে দিনে টাফ হচ্ছে, ফিফাও খুব করা আইন আইন কানুন হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে তারা পর্যালোচনা করে তারা দেখেছে যে এইসব মানে যেগুলো ল্যাকিংসগুলি আছে, সেগুলি ডোরগুলি সব বন্ধ হচ্ছে। কাজে এখন প্রত্যেকটা খেলা, মানে যে টিমগুলি, তাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী আসতে হবে এবং সেভাবে ভালো পারফরমেন্স করে আসতে হবে। ভালো ফুটবল, আর ভালো দর্শকরাও ভালো ফুটবল চায়, কারণ এই জিনিসগুলো কিন্তু আসলে খেলার একটা ছন্দপতন ঘটে। হ্যাঁ, খেলতেছেন, একটা স্পিড আছে, হুট করে একটা ওই বান করে পড়ে থাকলে খেলা কিন্তু ছন্দপতন হয়। ওই ছন্দপতনটা যাতে না হয় সেদিক দিয়ে, সেই জন্যই ফিফা এই রুলসগুলি জারি করেছে। আচ্ছা, যাই হোক, আমরা আসলে চাই যে যোগ্য দলগুলাই ভালোভাবেই ওইভাবে পরবর্তী রাউন্ডে আসুক, আর ভালো টিমগুলি আসুক পরবর্তী রাউন্ডে, আর কিছু কিছু নতুন দলেরও চমক আমরা আশা করতেছি। অঘটন তো থাকবেই, অঘটন না হলে তো আর বিশ্বকাপ জমে না। এই অঘটনের অপেক্ষায়
বিশ্ববাসীরা রয়েছে যে কোন দল কোনটা অঘটন ঘটায়, অঘটন যে কোনো সময় ঘটতে পারে। তো সেই অপেক্ষায় আমরা সবাই রয়েছি যে বিশ্বকাপ কোন অঘটনটা প্রথমে ঘটে। তাহলে আমরা ধরে নিতে পারি আপনার প্রেডিকশন অনুযায়ী কালকের যে দুইটা ম্যাচ, আপনি প্রথম ম্যাচে কানাডাকে এগিয়ে কানাডাকে রেখেছেন, কিছুটা এগিয়ে রাখছেন। আর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে এগিয়ে না, আমি রাখছেন এবং এখানে আমি সমানই ফাইট হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে টিম দুইটা তো আসলেই ওইটা পরীক্ষিত টিম, পরীক্ষিত টিম এবং প্রথম ম্যাচটায় হয়তো দুইটা টিমই কিন্তু অতটা অভিজ্ঞ না, দুজনের একজনেরই কিন্তু ওয়ার্ল্ড কাপে অত এত খেলার অভিজ্ঞ না, কিন্তু আমি বলবো যে দুজনেরই যদি আপনি না, যোগ্যতার প্রমাণ করেই তো আসছে, সব সাইড যদি চিন্তা করেন, মানে কেউ কারো থেকে কম না, কেউ কারো থেকে কম না। এই জন্য এখানে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি সেরকম। কিন্তু পরের ম্যাচটা হইলো ভালো ম্যাচ, ভাইটাল ম্যাচ, যুক্তরাষ্ট্র আর প্যারাগুয়ের ম্যাচ। কেন দুইটা দলই হলো মোটামুটি কাছাকাছি শক্তির এবং ওয়ার্ল্ড কাপে অনেকবারই তারা খেলছে। যাই হোক, আজকে আমরা অনেক আলোচনাই করলাম দুইটা ম্যাচ নিয়ে এবং কালকের ম্যাচগুলো নিয়ে আলোচনা করলাম। ফুটবল আসলে বিশ্বকাপ ফুটবল, সারা বিশ্বই ফুটবল উন্মোদনে মেতে থাকে। আমরা ভালো ফুটবল দেখতে চাই, প্রতিটা ম্যাচই যাতে ভালো হয়, ম্যাচ দেখার মতো হয় এবং ভালো দলগুলো যাতে জিতে পরবর্তী রাউন্ডে যায়, কেন ভালো দলগুলোর তো ভক্ত সমর্থক বেশি। জি জি জি, সেটাই। যাই হোক, কাসার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং আলোচনার অংশ নেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আরও এই বিষয়গুলো, এই পুরো বিশ্বকাপ জুড়েই আমরা থাকবো, টিমগুলোর আলোচনা, টিমগুলো খেলোয়াড়, খেলা, এসব নিয়ে আলোচনায় থাকবো। ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই ইনকিলাব মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ইনকিলাব বিশ্বকাপ আড্ডা আজ এখানেই শেষ। আগামীকাল একই সময়ে আপনাদের সামনে হাজির হব আরও নতুন অনেক কিছু নিয়ে, অনেক তথ্য নিয়ে এবং বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এবং আলোচনায় থাকব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। একটা ছবি তুলুন।